ওয়েলকাম টু নাসির একাডেমি। নাসির একাডেমিতে প্রত্যেককে স্বাগত। আজ 2024-26 সেশনের টু মার্কসের পরিবেশবিদ্যার সাজেশন নিয়ে চলে এসেছি। আজ পরিবেশবিদ্যার টু মার্কসের সাজেশন বেশ কিছু এক্সট্রা কোশ্চেন নিয়ে আসা হয়েছে, যে কোশ্চেনগুলো আমার কাছে মনে হয়েছে যে ভীষণ পরিমাণে এসেন্সিয়াল, কমন আসতে পারে, এরকম দেখি কিন্তু টু মার্কসের বিভিন্ন কোশ্চেনগুলো কিন্তু আমরা নিয়ে এসেছি। তো আমরা অলরেডি যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি সাজেশন প্রোভাইড করে দিয়েছি। সেখান থেকে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে সাথে এগুলোকে একটু করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি, কারণ যেহেতু কোশ্চেন বুকলেট হচ্ছে, যেহেতু ইনফরমেশান রয়েছে বিভিন্ন পেপার পত্রিকা, যারা নিউজ চ্যানেলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস শুনতে পাচ্ছি যে এবার কোশ্চেন বুকলেট হতে পারে। তাই সেক্ষেত্রে সেদিকের ভাবনা চিন্তা করেই কিন্তু একটু কোশ্চেনের সংখ্যা আরেকটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকমভাবে মিস না হয়, যাতে শিক্ষার্থী যারা রয়েছে, যারা বিভিন্ন সময় ধরে তারা দীর্ঘ যে পড়াশোনার লাইনে দাঁড়িয়ে পড়াশোনা করে আসছে, তাদের জন্য বলবো একটু দেখে যাওয়ার জন্য। অবশ্যই আমি আশা রাখবো এখান থেকে 10টা কোশ্চেন থাকবে, 12টা কোশ্চেন থাকবে, 12টাই কোশ্চেন কিন্তু কমন পাওয়ার মতো জায়গা রয়েছে, আমি এতটুকু আশা রাখছি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি কী পজিশন রয়েছে। প্রথম কোশ্চেন তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ। প্রথম কোশ্চেন রয়েছে পরিবেশ সংরক্ষণে দুটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করুন। পরিবেশ যে আমরা সংরক্ষণ করব, আপনি প্রথমেই দেখুন এই ছবির দিকে তাকিয়ে একটুখানি দেখলেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একটা স্কুলের শিক্ষার্থী সে কী করছে, গাছে কিন্তু জল দিচ্ছে, অর্থাৎ গাছটাকে কিন্তু বাঁচিয়ে রাখার একটা জায়গা কিন্তু তারা তৈরি করে রেখেছে। দেখুন সরাসরি সে কিন্তু গাছে জল দিচ্ছে। এমন কিছু কিছু কাজ আছে যেগুলো করলে পরিবেশ অনেক বেশি দূষণমুক্ত থাকে, কারণ এই সমস্ত কাজ সময় মতো করতে পারলে আমাদের জীবন ধারণা বা জীবনের যে ধারাটা রয়েছে সেই ধারা কিন্তু সম্পূর্ণভাবে পাল্টে যায়। যেমন বলছে গাছ লাগানো, অলরেডি কিন্তু ছবিতে আমি দেখিয়ে দিয়েছি। গাছ পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান, গাছ আমাদের বাঁচাতে সাহায্য করে, কিন্তু আমরা নির্বোধের মতো যথেচ্ছভাবে গাছ কেটে দিয়ে উন্নয়নের নামে যা আমাদের পরিবেশের বাস্তুতন্ত্র নষ্ট করে দেয়। কারণ একটা গাছ কিন্তু আমাদের ক্ষেত্রে কি করছে, তিনি কিন্তু অক্সিজেন প্রবাহ করছে আমাদের কাছে, যে ক্ষেত্রে আমাদের শ্বাসকষ্টের পরিস্থিতি তৈরি হয়, সেই জায়গা থেকে কিন্তু আমরা বেঁচে থাকি। এছাড়া কি করছে, আমরা বর্তমান নগর উন্নয়নের ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটাকে দেখতে পেয়েছি যে আমরা গাছ মানে নির্বিঘ্নভাবে পুরো গাছটাকে কেটে ফেলেছি। নেক্সট কি বলছে, বিদ্যুতের ব্যবহার। বিদ্যুৎ সঠিকভাবে ব্যবহার করতে হবে, বিদ্যুতের অপচয় করা যাবে না, এর ফলে বিদ্যুতের খরচ বাঁচবে এবং আর্থিক সাশ্রয় হবে। তাহলে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু এই দুটো জিনিস হচ্ছে, একটা গাছ লাগানো যেতে পারে, একটা কিন্তু বিদ্যুৎ এর ব্যবহার যদি আমরা ঠিকঠাকভাবে সংরক্ষণ করতে পারি, তাহলে একটা ক্ষেত্রে কিন্তু আমরা এই সাশ্রয়টা পেয়ে যাব। এছাড়া অনেক কারণ রয়েছে, প্রত্যেক কারণ অত বিস্তারিত আলোচনা দরকার, যেহেতু টু মার্কসের কোশ্চেন, তাই সেক্ষেত্রে অনেক কোশ্চেনগুলো দেখো আমি স্টার মার্কস দিয়ে রেখে দিয়েছি। স্টার মার্কস কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। বলছে বিজ্ঞানের ভাষায় কাজ কাকে বলে? শারীরিক শক্তির সাহায্যে বল প্রয়োগ করে যখন কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তখন তাকে বিজ্ঞানের ভাষায় কাজ বলা হয়। পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায়, কী কী? কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। পরিবেশ বলতে বোঝায় যে আমাদের মানুষের চারিপাশে, অর্থাৎ আমরা যে সজীব এবং নির্জীব যে বস্তুগুলো রয়েছে, সেই সমস্ত সজীব এবং নির্জীব বস্তুগুলোকে নিয়েই তৈরি হচ্ছে কিন্তু আমাদের পরিবেশ। তাই সেক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি পরিবেশকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে সামাজিক পরিবেশ। ক্লিয়ার হলো আমাদের কাছে যে পরিবেশকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা প্রাকৃতিক, একটা সামাজিক পরিবেশ। নেক্সট কোশ্চেন, শিক্ষার অধিকার আইন 2009-এর মূল বক্তব্য কি? এই কোশ্চেনটা কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ভীষণ এসেন্সিয়াল। যতগুলো আমাদের সাবজেক্ট রয়েছে, বাংলা, ইংরাজি, আমার ম্যাথ, পরিবেশ, প্রত্যেকটার ক্ষেত্রে যে 5টা সাবজেক্ট রয়েছে, 5টা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কখনো বা সাথে, কখনো বা এটা টু মার্কসের, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। শিক্ষার প্রতিটি মানুষের মৌলিক অধিকার। শিক্ষা সমাজ উন্নয়নের হাতিয়ার। শিক্ষার অধিকার আইন 2009-এ কার্যকর হয়েছে 2010 খ্রিস্টাব্দে। 2009-এ কার্যকর হয়েছে 2010 খ্রিস্টাব্দে এপ্রিল থেকে। এখানে বলা হয়েছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও সামাজিক অবস্থা নির্বিশেষে প্রতিটি শিশুকে 6 থেকে 14 বছর বয়সী শিশুকে বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু তাদের শিক্ষাদান করতে হবে। তাহলে 2009-এর একটা নিয়ম অনুযায়ী কি বলছে না, 6 থেকে 14 বছরের যে সমস্ত শিশুগুলো রয়েছে, সেক্ষেত্রে হতে পারে সে যে কোনো জাতির, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষ হোক না কেন, তাকে কিন্তু অবৈতনিক শিক্ষা গ্রহণ করতে হবে।
নেক্সট বলছে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করার পর শিশুর মধ্যে নির্দিষ্ট পরিমাণ দক্ষতা, জ্ঞান, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে। কারণ প্রাথমিক শিক্ষায় যদি সম্পূর্ণ করার পর শিশুর মধ্যে যদি নির্দিষ্ট জ্ঞান লাভ না হয় তাহলে কিন্তু সেই শিক্ষার কোনো মাধুর্য পায় না। তাই সেক্ষেত্রে কিন্তু সেই শিশুর মধ্যে নির্দিষ্ট পরিমাণে দক্ষতা, জ্ঞান, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে। নেক্সট কি বলছে, বিদ্যালয় শিশুদের ভর্তির সময় কোনো ক্যাপিটেশন ফি বা ডোনেশন নেওয়া যাবে না। কারণ 2009 আইন অনুসারে আমরা দেখেছি অনেক স্কুলে যারা কি করছে, ডোনেশন নিচ্ছে, সেই ডোনেশন কিন্তু নেওয়া যাবে না। আমরা যেহেতু 2 মার্কসে রয়েছে সেক্ষেত্রে আমরা 2টো পয়েন্ট লিখে কিন্তু ছেড়ে দেব। আমি অলরেডি 5টা পয়েন্ট দিকে রেখেছি এই কারণেই, যদি কোনো প্রকারভাবে এই শিক্ষার অধিকার আইনটাকে 7 মার্কসে দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে এখানে যে কয়েকটা পয়েন্ট রয়েছে আর নিজের মতো করে কয়েকটা পয়েন্ট বানিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। নেক্সট কি বলছে, বিদ্যালয়ের শিশুদের ভর্তির সময় কোনো ক্যাপিটাল বা ডোনেশন নেওয়া যাবে না। অবশ্যই বিদ্যালয় ছুট শিশুদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের সমবয়সী শিশুদের পড়ার ব্যবস্থা করতে হবে। কারণ অনেক শিক্ষার্থী রয়েছে যারা কি করছে, স্কুল ছেড়ে দিচ্ছে, হতে পারে তার পারিবারিক অভাবের কারণে, হতে পারে দেখা যাচ্ছে অন্য কোনো সঙ্গ দোষে সে কিন্তু ছেড়ে দিয়েছে। এইরকম যদি কোনো শিশু থাকে তাহলে তাদের স্পেশালভাবে তৈরি করে তাদের সমবয়সী যে শিশুগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। নেক্সট পয়েন্ট কি বলছে, কোনো রকম শারীরিক শাস্তি বা মানসিক নির্যাতন করা যাবে না। তাহলে 2009 আইন অনুসারে বলছে যে একজন শিশুকে কোনো রকমভাবে শারীরিক এবং মানসিক কিন্তু প্রেশার ক্রিয়েট করা যাবে না। এই ছিল আমাদের 2009 বৈশিষ্ট্য। এবার বলছে মানুষের কার্যকলাপের ফলে পরিবেশের যে পরিবর্তন হয় তা দুটি উল্লেখ করুন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়েছে যা বা হচ্ছে এখনো পর্যন্ত। মানুষ অতি প্রাচীন কাল থেকে চেষ্টা করে শিখন সঞ্চালনের তাত্ত্বিক ব্যাখ্যাগুলির নাম উল্লেখ করুন। শিখন সঞ্চালনের ক্ষেত্রে এই মনস্তাত্ত্বিকগণ শিখন সঞ্চালনের বিভিন্ন রকম তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন। কে কে রয়েছে দেখছি আমরা। বলছে থর্নডাইকের অভিন্ন উপাদান তথ্য, এছাড়া কি বলছে জাডের সামান্যীকরণ তথ্য এবং সঞ্চালন গেস্টাল তত্ত্বর উল্লেখ রয়েছে। নেক্সট কোশ্চেন বলছে পরিবেশ বিজ্ঞানের উপযোগিতামূলক লক্ষ্যটি কি? উপযোগিতা অলরেডি পাশের ছবি থেকে কিন্তু স্পষ্টভাবে বুঝতেই পারছো যে আমরা কিভাবে সুন্দর করে একটা উদ্ভিদকে কাজে লাগিয়ে গোটা পৃথিবীটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, যেটা একমাত্র দায়িত্ব আমাদেরই। তাই বলছি উপযোগিতামূলক লক্ষ্য বলতে বোঝায় শিক্ষার্থীর সামনে কোনো বিষয়ে এমন কতগুলি লক্ষ্য তুলে ধরতে হবে যা গ্রহণ করতে শিক্ষার্থী সঠিকভাবে সেই বিষয় উপলব্ধি করতে পারবে এবং আত্মতৃপ্তি পাবে। পরিবেশ বিজ্ঞান পাঠের উপযোগিতামূলক লক্ষ্য হলো পরিবেশের উপাদানসমূহ এমনভাবে ব্যবহার করা যাবে যাতে পরিবেশের উপর কোনো প্রতিকূল প্রভাব পড়ে, অনুকূল পরিবেশে বজায় থাকে। শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের সামনে পরিবেশ বিজ্ঞান সম্পর্কে এমন কতগুলি মূল্যবোধ গড়ে তুলতে হবে যা ব্যবহার করে পরিবেশকে তারা সার্বিকভাবে পরিচালনা এবং পরিবেশের উপাদানসমূহ ব্যবহার করতে পারে। তাহলে একটা জিনিস খুব ভালো করে আমরা একটা লক্ষ্য করতে পারলাম যে কতকগুলি বিষয় যদি আমরা একটু ঠিকঠাকভাবে নজর দিই তাহলে দেখতে পাবো কি না, সেখানের যে অনুকূল পরিবেশ এবং প্রতিকূলের যে প্রভাব যেগুলো কি করছে পরিবেশের উপরে পড়ছে সেগুলোকে পরিবেশের উপরে যাতে না পড়ে সেদিকে কিন্তু আমাদের প্রত্যেককেই লক্ষ্য রাখতে হবে। কারণ পরিবেশ সচেতন, পরিবেশকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমার আপনার সকলেরই। তাই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকের এটা লক্ষ্য রাখতে হবে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। পরিবেশ বিজ্ঞান বা পরিবেশবিদ্যা পাঠের দুটি উদ্দেশ্য লিখুন। পরিবেশ পাঠের দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে সচেতনতা গড়ে তোলা, মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে তার ধারণা দিতে হবে, তাদের সচেতন করতে হবে যে এই যথেচ্ছ পরিমাণে গাছ কেটে দিলে আমাদের আগামী দিনে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। যাতে আগামী দিনে পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় সেদিকে প্রত্যেক ব্যক্তিকে কিন্তু আমাদের সচেতন করতে হবে। কি করতে হবে? সেখানে বিভিন্ন গোষ্ঠী তৈরি করতে হবে, বিভিন্ন সমাজবদ্ধ গোষ্ঠীকে তৈরি করতে হবে, সমস্যা সম্পর্কে সচেতন করে তুলতে হবে প্রত্যেককেই। জ্ঞান আহরণ, পরিবেশ বিজ্ঞান শিক্ষা ব্যক্তি এবং সমাজবদ্ধ গোষ্ঠীকে পরিবেশ এবং পরিবেশের সমস্যা বোঝার এবং সমস্যা সমাধানের জ্ঞান সরবরাহ করে যা পরিস্থিতি অনুযায়ী প্রয়োগ করা এবং ব্যক্তি সমাজে গোষ্ঠী পরিবেশগত সমস্যার সমাধান করতে হবে। এই জায়গাটা একটা জিনিস হচ্ছে, এই লাইনটাকে খুব কঠিন মনে হচ্ছে কিন্তু আমি বলছি কি করতে হবে, যে গোষ্ঠীগুলোকে আমরা তৈরি করব সেই গোষ্ঠীগুলো কি করবে, এই পরিবেশ সম্পর্কে তাদের জ্ঞান লাভ করতে হবে, তাদের সঠিক সচেতন হতে হবে। কেন হতে হবে না, এই কারণে যে যদি তার এই পরিবেশ সম্পর্কে ধারণাটা থাকে তবে কিন্তু আর কয়েকজনকে সে বুঝিয়ে এই পরিবেশকে রক্ষা করতে পারবে। নেক্সট কোশ্চেন,
বলছে এনসিএফ 2005-এ পরিবেশ পাঠ্যক্রমে যে স্তরগুলি উল্লেখ আছে তা লিখুন। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। জাতীয় পাঠ্যক্রম এনসিএফ 2005 পরিকল্পনার জন্য 5টি স্তরের বিন্যাস করা হয়েছে। এগুলো নাম্বার 1 বলছে প্রাথমিক স্তর 1 থেকে 2, প্রাথমিক স্তর আবার দ্বিতীয় সেটাকে 3 থেকে 5, তারপর বলছে উচ্চ প্রাথমিক স্তর। এইটা কিন্তু প্রাক প্রাথমিক স্তর হবে, হ্যাঁ এটা প্রাক প্রাথমিক স্তর হবে। এবার প্রাথমিক স্তর 3 থেকে 5, উচ্চ প্রাথমিক স্তর 6 থেকে 8, মাধ্যমিক স্তর 9 থেকে 10 এবং উচ্চ মাধ্যমিক স্তর 11 থেকে 12। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলছে 10, পরিবেশবিদ্যা শিখনের দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্যের উল্লেখ করুন। দেখো, পরিবেশবিদ্যা শিখন সম্পর্কে আমরা বিভিন্ন তত্ত্ব তুলে ধরতে পারবো, পরিবেশের উন্নতি ঘটাতে পারবো, জনগণের পরিবেশগত সমস্যা সমাধানের প্রয়োজন ভিত্তিক জ্ঞান, ধারণা, দক্ষতা, প্রেরণা এবং দায়িত্ববোধ সম্পর্কে আমরা কিন্তু প্রত্যেক মানব জাতিকে কিন্তু ধারণা দিতে পারবো। নেক্সট কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন তো চটজলদি শেষ করার চেষ্টা করছি। পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কি বোঝেন? যে কোনো দেশে একটি নতুন পাঠ্যক্রম চালু হওয়ার কিছুদিনের মধ্যেই কমপক্ষে 1 বছর পর পাঠ্যক্রমটিতে ঈপ্সিত লক্ষ্য পূরণের সক্ষম হয়েছে কিনা তা মূল্যায়ন করার প্রয়োজন দেখা দেয়। কারণ একটা জিনিস, যে কোনো ধরে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশনের আন্ডারে যে সমস্ত স্কুলগুলোকে পরিচালনা করা হয়, সেই সমস্ত স্কুলগুলোকে কি করছে, যে পরিমাণে পাঠ্যক্রম তাদেরকে দেওয়া হচ্ছে সেই পাঠ্যক্রম আদৌ ঠিকঠাকভাবে সকলের প্রয়োজন আছে কিনা, আদৌ সেই পাঠ্যক্রম থেকে ঠিকঠাকভাবে ছেলে মেয়ে কিছু শিখছে কিনা তার প্রয়োজনীয়তা কিন্তু ভীষণ প্রয়োজন, কারণ সেটাকে মূল্যায়ন করবার একটা ভীষণ এসেন্সিয়াল হয়ে পড়ে। নেক্সট বলছে পাঠ্যক্রম রচনার সময় নীতি কাকে বলা হয়? সমন্বয় নীতি। কোশ্চেনটা খুব একটা ইম্পর্টেন্ট নাই, আমি এর টোটাল পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো, একবার তোমরা চোখটাকে বুলিয়ে যাবে। পাঠ্যক্রম প্রণয়নে 2টি নীতির উল্লেখ করুন। এখানে 2টি নীতির বলেছি, আমরা 4টে নীতি বলেছি। পাঠ্যক্রমের উদ্দেশ্য এবং লক্ষ্য কী হবে সেদিকে নজর রাখতে হবে, বিষয় এবং শিখন অভিজ্ঞতা নির্দিষ্টকরণ এবং তাদের বিন্যাস পদ্ধতি উল্লেখ করতে হবে, পাঠ্যক্রমকে বাস্তবায়িত বা ক্রিয়াশীল করার পদ্ধতি এবং কৌশল নির্বাচন করতে হবে, পাঠ্যক্রম প্রয়োগ ও তজ্জনিত পরিবর্তন অর্থাৎ তক্ষণই যে পরিবর্তনটাকে ঘটবে সেটা পরিমার্জন এবং পরিবর্ধনের অবকাশ ইত্যাদি কিন্তু সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আসলে এই আমি যতগুলো কথা বলছি, কথাগুলো কি হচ্ছে প্রচুর স্পিড হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু ভিডিওটাকে যাতে শর্ট করা যায় সেদিকে চিন্তা নিচ্ছি। নির্মিতিবাদ এর মূল বক্তব্য কি? ভীষণ ইম্পর্টেন্ট কিছু, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। শিখনের একটি আধুনিক মতবাদ হলো প্রজ্ঞার নির্মিতিবাদ। কি বলছি? শিখনের একটি আধুনিক মতবাদ হলো প্রজ্ঞার নির্মিতিবাদ। শিক্ষার্থীরা নিজের বিচার বুদ্ধি ও মননের উপর ভিত্তি করে বিশ্ব জগৎ সম্বন্ধে যেসব বিষয় জানতে পারে তাকেই শিক্ষা মনোবিজ্ঞানের নির্মিতিবাদ বলা হয়। তাকে শিক্ষা বিজ্ঞানে নির্মিতিবাদ বলা হয়। প্রতিপাদন পদ্ধতি কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট। যে পদ্ধতিতে শিক্ষক শিক্ষিকা শ্রেণীকক্ষে পাঠদান কার্যে স্থিরকৃত বিষয়বস্তুকে, একদম স্থির যে সমস্ত বিষয়বস্তুগুলি যথার্থ শিক্ষণ প্রদীপনের সাহায্যে শিক্ষার্থীর পূর্ব জ্ঞানের উপর ভিত্তি করে প্রয়োজনীয় উপযোগী পরীক্ষা, উদাহরণ, বাস্তব অবস্থার আলোচনা অনুসারে উপস্থাপন করেন, তখন তাকে বলা হয় প্রতিপাদন পদ্ধতি। কারণ দেখো, একটা যে শিক্ষক রয়েছে সেই শিক্ষক এবং শিক্ষিকা শ্রেণীকক্ষে পাঠদানের পূর্বে কি করছে, সেই বিষয়বস্তু সম্পর্কে যথার্থ জ্ঞান আছে কিনা তার জন্য তাকে পূর্ব জ্ঞান যাচাইয়ের উপর ভিত্তি করে প্রয়োজনীয় উপযোগী পরীক্ষা এবং উদাহরণ যেটাকে নিচ্ছে সেটাকেই বলছি আমরা প্রতিপাদন পদ্ধতি। এবার বলতে শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? না, আমরা আধুনিক শিক্ষা বিজ্ঞানের শিক্ষার্থী নিজস্ব সত্তা, যেমন তার আগ্রহ, রুচি, দক্ষতা, ক্ষমতা, ইচ্ছা ইত্যাদিকে কেন্দ্র করে যে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা। ভালো করে বোঝো, বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। এই জিনিসটা কিন্তু প্রত্যেকের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। আর একবার দেখি কোশ্চেনটা, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। আধুনিক শিক্ষা বিজ্ঞানের শিক্ষার্থীর নিজস্ব সত্তা, যেমন তার আগ্রহ, রুচি, দক্ষতা, ক্ষমতা, ইচ্ছা ইত্যাদিকে কেন্দ্র করে যে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছে তাকে বলা হয় শিশুকেন্দ্রিক শিক্ষা। শিশুকেন্দ্রিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে গড়ে উঠেছে শিক্ষার পাঠ্যক্রমের পদ্ধতি, শিক্ষার ধারা, শিক্ষা প্রশাসন ও শিক্ষা ব্যবস্থা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, পরিবেশ বিজ্ঞানে শিখনের কয়েকটি পদ্ধতির নাম লিখুন।
পরিবেশ বিজ্ঞান শিখনের জন্য পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্যায়ে যে সকল পদ্ধতি ব্যবহার করেছেন সেগুলি হলো গল্প বলা পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, আলোচনা পদ্ধতি, নাটকীয় পদ্ধতি, অভিনয় পদ্ধতিকেই বলা হচ্ছে নাটকীয় পদ্ধতি। এবার বলছে প্রকল্প পদ্ধতির ধাপগুলো লিখুন। প্রকল্প পদ্ধতির ধাপ আছে 4টে। সেই 4টে কি হচ্ছে? উদ্দেশ্য নিরূপণ, পরিকল্পনা প্রণয়ন, কার্য সম্পাদন আর হচ্ছে মূল্যায়ন। আমি আবারও বলছি, প্রকল্প পদ্ধতির ধাপ হচ্ছে 4টে। একটা হচ্ছে উদ্দেশ্য নিরূপণ, একটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, একটা কার্য সম্পাদন আর একটা হচ্ছে মূল্যায়ন। মোট 54টা কোশ্চেন আছে। কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক শিখন পদ্ধতি কাকে বলে, পরীক্ষণ পদ্ধতি কাকে বলে, কোশ্চেনগুলো একটু তোমরা দেখে নেবে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো আমি দিয়ে রেখেছি, ততটা ইম্পর্টেন্ট নাই, তবে চোখটা একবার বুলিয়ে যাবে, বলা যায় না কি হতে পারে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। খবরের কাগজ কোন ধরনের শিক্ষা উপকরণ এবং কেন? সংবাদপত্র একটি স্বস্থানীয় উপকরণ, কারণ খবরের কাগজ কিন্তু আমরা নিয়ে পড়াশোনা করি। সংবাদপত্রে প্রকাশিত তথ্যপুঞ্জ, যেমন সংবাদপত্র থেকে বিভিন্ন অঞ্চলের হঠাৎ ঘটে যাওয়া বন্যা, খরা অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ের কথা জানা যায়, ধর্মীয় অনুষ্ঠান, পরিবেশ লঙ্ঘনের কথা জানা যায়, নিরাপত্তা বিধি না মানার ফল কি হতে পারে তা জানা যায়। তাহলে বেশ কয়েকটা তথ্য কিন্তু, কিছু না মানার খবর, ঘটে যাওয়া বন্যা, খরা, কোনো অঞ্চলের একটা বড় ধরনের বিপর্যয় ঘটেছে বা কোথাও একটা অশান্তি ঘটেছে, এই জাতীয় খবরগুলো কিন্তু আমরা এই খবরের কাগজ থেকে কিন্তু পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন, পরিবেশবিদ্যা শিখনের জন্য প্রয়োজনীয় যে কোনো 2টি শিক্ষা সহায়ক উপকরণের নাম লেখো। যেটাকে ফিল্ম এবং ফটোগ্রাফির ক্ষেত্রে যে চিত্র দেখা যায় সেটা পাঠ্যপুস্তক থেকে আমরা যে তথ্য পাই, ফিল্ম এবং বিভিন্ন ভিডিও ফটোগ্রাফ থেকে তা যাচাই করতে পারি। তার কারণ অনেক কিছু আছে, এমন অনেক বাংলা সাহিত্য রয়েছে যে সমস্ত সত্যজিৎ রায়ের বেশ কিছু গল্প কিন্তু আমরা সিনেমাতে দেখতে পাই। এবার বলছি স্থানীয় প্রাকৃতিক পরিবেশ, যেমন মানচিত্র, চার্ট, কোনো স্থানের অবস্থান সম্পর্কে মানচিত্র দেখে তাদেরকে ধারণা দেওয়া হয়। কারণ একটা গ্লোবের সাহায্যে কী করছি, বিভিন্ন দেশের ধারণা দিচ্ছি, বিভিন্ন অঞ্চলের ধারণা দিচ্ছি। আমরা এইভাবে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বিভিন্ন ধারণা দিতে পারি। বলছে বিদ্যালয়ের কোন ঘরে পরিবেশবিদ্যার প্রয়োজনীয় দৃশ্যশ্রাব্য উপকরণগুলি সংরক্ষণ ব্যবস্থা করা উচিত তার পরিচয় দিন। সাধারণত 35 ফুট এবং প্রস্থ কী করছে 25 ফুট, তাহলে কি হচ্ছে দৈর্ঘ্য হবে আমার 35 ফুট, প্রস্থ হবে 25 ফুট। এইরকম যদি কোনো ঘর থাকে সেক্ষেত্রে আমরা দৃশ্যশ্রাব্য উপকরণগুলিকে সে জায়গায় কিন্তু আমরা সংরক্ষণ করে রাখি। নেক্সট কোশ্চেন বলছে পরীক্ষাগারকে কিভাবে বিজ্ঞানের সম্পাদ গৃহ গড়ে তোলা যায়, এগুলোকে একটু দেখে নেবে প্রত্যেককেই, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলছে 2টি শিখন সহায়ক দৃশ্যশ্রাব্য কিন্তু সবাক চলচ্চিত্র আর দূরদর্শন, এগুলো দুটোই কিন্তু দৃশ্যশ্রাব্য উপকরণ। এবার নেক্সট বলছে বিদ্যালয়ে গ্রন্থাগারে 2টি উপযুক্ত উপকরণের নাম লিখুন। একটা হচ্ছে পাঠ্যপুস্তক, একটা সহায়ক পুস্তক। কারণ পাঠ্যপুস্তক এবং সহায়ক পুস্তক দুটোই কিন্তু শিক্ষা সহায়ক উপকরণের মধ্যে পড়ে। দূরদর্শন যন্ত্র কোন ধরনের শিক্ষা উপকরণ এবং কেন? দূরদর্শন যন্ত্রটা হচ্ছে শ্রবণ দৃষ্টি, কারণ আমরা শুনতেও পাই এবং সেটাকে কিন্তু দেখতেও পাই, শিক্ষা উপকরণ। কারণ দূরদর্শনের সাহায্যে শিক্ষা সংক্রান্ত কোনো বিষয় একই সঙ্গে শোনা এবং দেখা যায়, যার দ্বারা শিক্ষার্থী খুব সহজে জ্ঞানকে আয়ত্ত করতে পারে। এবার এলসিডি প্রজেক্টর এর 2টি ব্যবহার বলছে। এলসিডি প্রজেক্টরটা কি হচ্ছে, এই এলসিডি প্রজেক্টরের মাধ্যমে আমরা ক্লাসরুম, বোর্ডরুম এবং কনফারেন্সে যে সমস্ত বিভিন্ন মিটিং মিছিলগুলো আমরা করে থাকি সেগুলো কিন্তু এই এলসিডি প্রজেক্টরের মাধ্যমে কিন্তু আমরা দেখাতে পারি। তারপরে কি বলছে এলসিডি প্রজেক্টরে বাড়ির বিনোদনের উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, যেমন সিনেমা দেখা, ভিডিও গেম খেলা, বিভিন্ন ডিভাইস থেকে স্ট্রিমিং, কিন্তু এই যে লাইভ যে সমস্ত রয়েছে সেগুলোও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। রক্তের প্রধান 2টি কাজের কথা লিখুন। রক্তের 2টো প্রধান কাজ হচ্ছে কি, সারা শরীরে অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেওয়া, বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংস করা। তাহলে কি করছে, সারা শরীরে অক্সিজেনের এবং প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেওয়া এবং বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংস করা। নেক্সট বলছে
অক্ষরেখা দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করুন। অক্ষরেখাগুলি কি করছে, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। আবার অক্ষরেখাগুলির পরিধি সবসময় সমান হয় না, অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল হয়। আবার অক্ষরেখা সর্বনিম্ন 0 ডিগ্রি এবং সর্বোচ্চ 90 ডিগ্রির মান হয়ে থাকে, যা দুটো পৃথক বিন্দুকে কিন্তু আলাদা করে রাখে, যেটা প্রতিটা অক্ষরেখা বরাবরই অক্ষাংশের মান সমান হয়ে থাকে। এবার সে দাবানল কাকে বলে? প্রাকৃতিক কারণে যখন কোনো বনাঞ্চল আগুন লেগে যায় তখন তাকে দাবানল বলে। কারণ আমরা কিন্তু একটা জিনিস খুব ভালো করেই বুঝেছি, আমরা প্রাচীন ইতিহাসকে ঘাঁটতে দেখেছি, এই দাবানলটা কিন্তু ওই গাছে গাছে অর্থাৎ কাঠে কাঠে সংঘর্ষের ফলে কিন্তু আগুন ধরে যেত, তাই না? এই দাবানলের ফলে কি হতে পারে না, বজ্রপাতের ফলে বনে আগুন লাগা যেতে পারে, কারণ এই সময় বনে আগুন লাগতে পারে, এটা কি হচ্ছে দাবানল হয়ে যেতে পারে। ঝড়ের সময় শুকনো গাছে গাছ ঘষা লেগে কিন্তু আগুন জ্বলে যেতে পারে, শুকনো পাতা কাঠের আগুনে ফুলকি লেগে গিয়ে সেটা আগুন লেগে যেতে পারে, এবং অগ্নুৎপাতের ফলে আগুন লাগার সম্ভাবনা না। কারণ কোনো একটা পাহাড়ি অঞ্চলে দেখা যাচ্ছে অগ্নুৎপাত হলো, এই অগ্নুৎপাতের ফলেও কিন্তু অবশ্যই সেই জায়গার যে গাছপালাগুলো রয়েছে সেগুলোও কিন্তু আগুন লেগে যেতে পারে। এবার বলছে বায়ু দূষণ কাকে বলে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে যখন কোনো প্রাকৃতিক কারণে বা মানুষের সৃষ্টির কারণে বায়ুতে অবাঞ্ছিত ক্ষতিকারক পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়, যার দ্বারা পারিপার্শ্বিক বায়ুমণ্ডলে মানুষ ও তার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে তোলে, তখন তাকে বলা হচ্ছে বায়ু দূষণ। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বললো? যখন কোনো প্রাকৃতিক কারণে বা মানুষের সৃষ্টির কারণে বায়ুতে অবাঞ্ছিত ক্ষতিকারক পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়, যার দ্বারা পারিপার্শ্বিক বায়ুমণ্ডল মানুষ ও তার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে তোলে, তখন তাকে বলছি আমরা বায়ু দূষণ। জল দূষণ কাকে বলে? না, জলের কোনো বিষাক্ত দ্রব্য বা দূষিত বজ্র পদার্থ মিশ্রণের ফলে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার প্রক্রিয়াকেই জল দূষণ বলে। তাহলে বিষাক্ত কোনো দ্রব্য দূষিত বজ্র পদার্থ মিশ্রণের ফলে এবং তা ব্যবহারের ফলে কি করছে, সেই জায়গাটাই অনুপযোগী হচ্ছে, অর্থাৎ সেটাকে ওই জলটাকে ব্যবহার করার উপযোগী হচ্ছে না, এই প্রক্রিয়াকে আমরা বলছি জল দূষণ প্রক্রিয়া। এবার আসছি রক্তের দুটি প্রধান উপকরণের নাম লিখুন। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, রক্তের দুটো প্রধান উপকরণের নাম লিখুন। কোশ্চেনটা কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এত মশাই জ্বালাচ্ছে বলার কথা না। রক্তের দুটি প্রধান উপকরণের নাম হলো, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, যেটা আমরা প্রত্যেকেই জানি। জল দূষণের দুটি কারণ উল্লেখ করুন। জল দূষণের দুটো কারণ কি আছে? মরা জীবজন্তুর দেহ যদি নদী খাল বিলে বিভিন্ন জায়গায় ফেলে রাখে, সেক্ষেত্রে ওই জীবজন্তু পচে গলে গিয়ে কিন্তু জলকে দূষিত করতে পারে। এছাড়া নদী তীরবর্তী বিভিন্ন যে সমস্ত কলকারখানা রয়েছে, সেই কলকারখানার বজ্র পদার্থগুলো জলে এসে জল কিন্তু দূষণ করতে পারে। এবার বলছে বাংলায় কোন দুটি মাস নিয়ে শীতকাল হয়? বাংলায় সাধারণত পৌষ এবং মাঘ মাস, এই দুটোকে নিয়েই কিন্তু আমরা শীতকাল হতে দেখেছি। এবার নেক্সট কোশ্চেন বলছে বায়ু দূষণের ফলাফল কি হতে পারে? দেখো কিভাবে বায়ু দূষণ হচ্ছে। এই বায়ু দূষণের ফলে যদি এত পরিমাণে ধোঁয়াশার সৃষ্টি হয়, এইরকম পরিমাণে এই ধোঁয়াশা থেকেই কিন্তু আমাদের শ্বাসকষ্ট হতে পারে, এই ধোঁয়াশা থেকে আমাদের শ্বাসকষ্ট হতে পারে। তাই বলছে বায়ু দূষণের ফলে পরিবেশের অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখনই বেড়ে যায় তখন কিন্তু আমাদের শ্বাসকষ্ট হয়। চোখ লাল হয়ে যায়, কারণ এই বায়ু যখন প্রচুর পরিমাণে দূষিত হয়ে যায়, তখন ওই দূষিত বায়ু যখন আমাদের চোখে আঘাত করে তখন চোখ কিন্তু আমাদের লাল হয়ে যায়। তারপরে হচ্ছে বায়ু দূষণের ফলে কাশি, সর্দি, শ্বাসকষ্ট ইত্যাদি কিন্তু রোগের সৃষ্টি করতে পারে। বায়ুতে যে ধোঁয়া মেশে তার ফলে শিশু এবং গর্ভবতী মায়েরা অসুস্থ হয়ে পড়েন। কলকারখানা ও যানবাহনের ধোঁয়া নির্গত গ্যাস বায়ুগুলোকে মিশে অ্যাসিড বৃষ্টি কিন্তু তৈরি করে থাকে। নেক্সট বলছে খাদ্যের ক্রিয়ার পরিপ্রেক্ষিতে সমস্ত খাদ্যকে কত ভাগে ভাগ করা যায়? এই সমস্ত খাদ্যকে আমরা সাধারণত 6টি ভাগে ভাগ করতে পারি। এই 6টি ভাগের মধ্যে কি রয়েছে? প্রোটিন, যার মধ্যে শর্করা খাবার রয়েছে, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য রয়েছে, খনিজ পদার্থ রয়েছে, জল রয়েছে, ভিটামিন রয়েছে। এই 6 প্রকার ভাবেই কিন্তু আমরা এই খাদ্যটাকে দেখতে পারি। এবার নেক্সট কোশ্চেন, নেক্সট আছে জোয়ার ভাটার কারণ কি? জোয়ার ভাটার কারণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা প্রত্যেকেই জানি জোয়ার ভাটার কারণ, আমার মনে হয় বলে দেওয়া লাগবে না, কারণ চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন একই সরল রেখাতে আসে তখন কি করে, এই মাধ্যাকর্ষণ শক্তির ফলে কখনো সমুদ্রের জল ফুলে ওঠে, এই ফুলে ওঠাকে আমরা বলছি জোয়ার। এবং আবার তারা বিপরীতমুখী যদি হয়ে যায়, সে বিপরীতমুখী হয়ে যাওয়ার ফলে কি করছে, তখন সেটাকে আবার ভাটায় আসছে, তখন তারা কিন্তু আবার জলটাকে নেমে আসছে। নেক্সট কোশ্চেন সুষম খাদ্য কাকে বলে? প্রত্যেকেই আমরা পারবো সুষম খাদ্য, যে খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল
এই 6টি উপাদান যখন এই খাদ্যের মধ্যে থাকবে তখন সেই সমস্ত খাবারগুলোকেই আমরা বলবো সুষম খাদ্য। এই সুষম খাদ্যর ক্ষেত্রে একটা জিনিস দেখতে পারি, দেহের স্বাভাবিক কর্মক্ষমতা কিন্তু ভীষণ পরিমাণে বাড়িয়ে তোলে। এই দেহের কর্মক্ষমতা কেন বাড়িয়ে তোলে? কারণ সেই জায়গার মধ্যে অর্থাৎ এই খাদ্যের মধ্যে আমরা কি কি পাচ্ছি? কার্বোহাইড্রেট পাচ্ছি, প্রোটিন পাচ্ছি, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল। এই 6টি উপাদান যখন আমরা খাদ্যের মধ্যে পাচ্ছি তখন আমরা অবশ্যই সেই খাদ্য কিন্তু আমরা কি করছে, শিশুদের বলো না কেন, বৃদ্ধ এবং আমাদের যে স্বাভাবিক জীবনযাপনের যে সমস্ত আমরা মানুষজন রয়েছে, যে সমস্ত জীবগুলো রয়েছে প্রত্যেকে কিন্তু বাঁচিয়ে তুলছে। আলোর প্রতিফলন কাকে বলে অবশ্যই দেখে নেবে একবার। এবার বলছে মালভূমি কাকে বলে। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেক বছরই দেয়। যদি কিনা তোমাদের পক্ষে সম্ভব হয় ছবিটা তৈরি করে নেবে, যদি না হয় কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট মালভূমি কাকে বলে একটা উদাহরণ দিয়ে দেবে। যেমন হচ্ছে ব্যবিচ্ছিন্ন মালভূমি, এটা একটা উদাহরণ দিয়ে দেবে। এখানে যেমন বলে লিখে দেবে ব্যবিচ্ছিন্ন মালভূমি। ঠিক আছে, আশা রাখি প্রত্যেকের ক্লিয়ার। বলছে সমুদ্রতল থেকে প্রায় 300 থেকে 600 মিটার উচ্চতে অবস্থিত, উপরিভাগ প্রায় সমতল বা তরাঙ্গিত এবং চারিদিকে খাড়া ঢালযুক্ত বিস্তৃত ভূমিকেই কিন্তু বলছে মালভূমি। নেক্সট বল সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি? সুষম খাদ্যের প্রয়োজনীয়তা হচ্ছে পুষ্টি সাধন করে। আমি একটু আগেই বলেছি পুষ্টি সাধনের কথা। ক্ষয় পূরণ, অর্থাৎ প্রতিনিয়ত মানবদের ভিতরে এবং বাইরে যে কাজ চলছে তার ফলে ক্ষয় হচ্ছে, এই ক্ষয় পূরণ কিন্তু খাদ্য দ্বারা সাধিত হয়। কারণ সারাদিন যে পরিশ্রম করছে সেই পরিশ্রমের যে ক্ষয়টা হচ্ছে সেই ক্ষয়টা কিন্তু পূরণ করছে কে? একটা সুষম খাদ্য, দেহকে কর্মক্ষম করা। কারণ দেখো, যদি ঠিকঠাকভাবে এই যে পরিমাণে ক্ষয়টাকে আমাদের হচ্ছে, এই ক্ষয়টা যদি পূরণ না করতে পারে তাহলে কিন্তু আমরা কর্মক্ষমতা হারিয়ে ফেলবো। সেই ক্ষয়টাকে পূরণ করে নিয়ে হচ্ছে আমরা কর্মক্ষমতা কিন্তু আবার ফিরে পাচ্ছি সুষম খাদ্যর কারণে। নেক্সট কোশ্চেন বলছে আলোর প্রদূষণ কাকে বলে? রিপিট কোশ্চেন। মৃত্তিকা দূষণের 2টি কারণ উল্লেখ করুন। মৃত্তিকা দূষণের 2টি কারণ, একটা হচ্ছে শিল্প প্রক্রিয়া প্রায়শই পরিবেশে ক্ষতিকারক এবং রাসায়নিক দূষক মুক্ত হয়ে যা মৃত্তিকা দূষণ করছে। কারণ আমরা কি করছি, কৃষিক্ষেত্রে যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার করছে সেই কীটনাশকগুলো সরাসরি মাটিতে মিশে গিয়ে কিন্তু মাটিকে দূষণ করে তুলছে। নেক্সট বলছে নিবিড় কৃষি অনুশীলন, যেমন রাসায়নিক সারে আমি বলেই দিলাম এটা, ঠিক আছে। আর শিল্পর ক্ষেত্রে করছে এটা অনুশিক্ষণের, যেটা মাইক্রো টিচিংয়ের 2টি বৈশিষ্ট্য। মাইক্রো টিচিংয়ের 2টি বৈশিষ্ট্য কিন্তু দারুণ বৈশিষ্ট্য। এক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক শিক্ষণ প্রক্রিয়া, কারণ এটা কিন্তু আমরা সাধারণত আণবিক শিক্ষণের কোনো যান্ত্রিক শিক্ষণ প্রক্রিয়া নয়, এটি একটি স্বাভাবিক শিক্ষণ প্রক্রিয়া। কারণ কেন না, শিক্ষক এবং শিক্ষিকেরা তাদের যে আচার আচরণ রীতিনীতি সব কিছু কিন্তু এই মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রেই কিন্তু তাদের দেখানো হয়। তাই দ্বিতীয় পয়েন্টটাকে একটু লক্ষ্য করলে বোঝা যাবে, বলছে শিক্ষক শিক্ষিকার আচরণের উন্নতি এবং বিশ্লেষণাত্মক। এই আণবিক বা অনুবীক্ষণ যে শিখন, মানে এটাকে অনুশিক্ষণ বলা হয়।